নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন তারা অবশ্যই বিষয়টিকে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তাদের এই আগস্ট মাস কীরকম যাবে তারই উপর আজকের এই আলোচনা। তো যাই হোক, এই কালপুরুষ চক্র আঁকা আছে। তো বর্তমান যে গ্রহাবস্থান, সেই গ্রহাবস্থান আপনাদের সামনে একটু বর্ণনা করি। মূল যে 4টি গ্রহ যারা একটা দীর্ঘ সময় ধরে এক একটি রাশিতে থাকেন, তাদের কোনো পরিবর্তন এ মাসে হচ্ছে না সেরকম। বৃহস্পতি কোনো স্থান পরিবর্তন করছেন না, কেতু স্থান পরিবর্তন করছেন না, শনি স্থান পরিবর্তন করছেন না, রাহু স্থান পরিবর্তন করছেন না, শুক্র অলরেডি স্থান পরিবর্তন করে নিয়েছেন, বুধের কিছুটা স্থান পরিবর্তন হবে, রবি স্থান পরিবর্তন করবে। যাই হোক, আলোচনার মাধ্যমে এই স্থান পরিবর্তন কি সুফল দেবে কি কুফল দেবে সে বিষয়ে আমি একটু আলোচনা করছি, এবং যেগুলি আপনাদের মূলত প্রয়োজন তারই উপর ভিত্তি করেই আলোচনাটা করব, দিলে আপনাদের সুবিধে হবে। বা সবাই ব্যস্ত, সুতরাং আমার মনে হয় যতটুকু প্রয়োজন তারই উপর আলোচনাটা করলে সকলেরই ভালো লাগবে বিষয়টা। যাই হোক, সিংহ রাশি নিয়ে যেহেতু আলোচনা, সিংহ লগ্নের মানুষ যারা আছেন তাদের বলি যে প্রথমত রবি এই মুহূর্তে কর্কটে বসে আছেন। তিনি 16 তারিখ, অগাস্টের 16 তারিখ স্বগৃহে প্রবেশ করবেন, অর্থাৎ সিংহ রাশিতে হচ্ছে রবির নিজস্ব ঘর। যারা সিংহ রাশির জাতক জাতিকা হন তারা সাধারণত একটু জেদি, একটু তেজি এই টাইপের মানুষজন হন। সমাজের কাজ করতে ভালোবাসেন, রাজনীতিতে অনেকে ডেভেলপ করতে পারেন, উদার মনস্ক হন সিংহ রাশির মানুষজন। যাই হোক, বছরে একবার মাত্র রবি তার স্বগৃহে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেন এবং 1 মাস যাবৎ অবস্থান করবেন। 16ই আগস্ট আসবেন। তাহলে 16ই আগস্ট পর্যন্ত আমাদের কি হবে না, 16ই আগস্ট পর্যন্ত আপনাদের একটু শরীর সম্পর্কে সচেতন থাকা উচিত, কারণ এই ঘরটি যখন আমরা আলোচনা করব এটা হচ্ছে 1 নম্বর ঘর। তো তার আগে তিনি ব্যয়ের জায়গায় আছেন, দ্বাদশ ঘরে আছেন। যে কোনো কারণে হোক শারীরিক ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যয় বাড়তেই পারে, তার অধিপতি যেহেতু দ্বাদশে আছেন। আর সেই ক্ষেত্রটায় আপনাদের একটু সচেতন থাকতে হবে, কারণ প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনাটা করতে চাইছি। 16 তারিখ তিনি যখন ঢুকে যাবেন তার সিংহ রাশিতে, তার নিজের রাশিতে, তখন কিন্তু আপনারা যে পুরনো রোগগুলো ছিল বা দীর্ঘদিন চিকিৎসা করছিলেন, হয়তো সেরকম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বা উপশম পাননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো কোনো নতুন চিকিৎসকের সন্ধান পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রেও আপনার চিকিৎসার উন্নতি হতে পারে, বা আপনার অলরেডি রোগী ঢুকে গেলে আপনার যে রোগ ব্যাধি তা উপশম হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে প্রচুর। এবং রবি যখন এখানে পৌঁছাবেন সেখানে বেশ কয়েকটি যোগ তৈরি হয়ে যাবে, বুধাদিত্য যোগ তৈরি হবে এবং শুক্র আদিত্য যোগও তৈরি হয়ে যাবে, যেই যোগগুলো কিন্তু একটা ভালো ফল দেবে। সুতরাং সেই ফল প্রাপ্তি করতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মানতে হবে। যেরকম একটু জেদি তেজি হয়তো এই রাশির জাতকেরা, তাদেরকে কিন্তু একটু বাক সংযম করতে হবে, কারণ বুধ বক্রী হয়ে গেছেন। সুতরাং একটু তেজ হবে, সেটাকে সংযম করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের নিতে হবে। প্রথমে মনে রাখতে হবে প্রত্যেকটি কথার আগে যে আমাকে
সংযত হয়ে কথা বলতে হবে, আমার আচরণটা সংযত করতে হবে। দেখবেন আচরণ যদি সংযত করেন, সংযত হয়ে কথা বলেন, নিশ্চিত আপনি একটা ভালো ফল পাবেন এই প্রত্যাশা করছি। কেতু বসে আছেন দ্বিতীয়, যেখানে আমরা ধন সম্পদ বিচার করি। কেতু দ্বিতীয় থাকলেও কোনো ক্ষতি হবে না আশা করি, কারণ কেতু দ্বিতীয় গোপনে কিছু অর্থ দান করে থাকেন বা আপনি কিছু পেলেও পেতে পারেন। সেক্ষেত্রে নিশ্চিত আপনি প্রত্যাশা রাখুন অন্যান্য গ্রহ নক্ষত্রের বিচারে, কিন্তু এই মাসটা আপনাকে কিছু অর্থ দিয়ে যাবে যদি সেটাকে আপনি ঠিক মতোভাবে ধরে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার তৃতীয়পতি, যেহেতু এটা তুলা রাশির ঘর, এর অধিপতি শুক্র যেহেতু সিংহ রাশিতে অবস্থান করছেন, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে। ভাইয়েদের সাথে সম্পর্ক অলরেডি ভালো থাকার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। চতুর্থ ঘর থেকে সুখ, আনন্দ, যানবাহন, মা ইত্যাদি বিচার করা হয় এবং এর অধিপতি হচ্ছে মঙ্গল, যে মঙ্গল আপনার বসে আছেন দশমে, বৃহস্পতির সাথে জুটি বেঁধে বসে আছেন এবং তার পূর্ণ দৃষ্টি তার নিজের ঘরে পড়ে আছে। সুতরাং কোনো গ্রহ যেখানেই থাকুন না কেন, তিনি যখন নিজের ঘরের প্রতি দৃষ্টি দেন, সেই ঘরটিকে তিনি ভালো রাখার চেষ্টা করেন, ভালো করার চেষ্টা করেন। সেই সুবাদে আপনার চতুর্থ স্থান, এখান থেকে প্রপার্টি, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদি বোঝায়। মঙ্গল যেহেতু দৃষ্টি রেখেছেন এবং বৃহস্পতি ওর দৃষ্টি রেখেছেন, সেক্ষেত্রে এই মাসে আপনারা বিশেষ করে 26 তারিখ পর্যন্ত যানবাহন কেনা, জমি কেনা, ঘরবাড়ি কেনা ইত্যাদি একটা যোগ আছে, আপনারা কিনলে কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সময় দেখা যাচ্ছে, সেখানে আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। যারা মনস্থ করেছেন যে আমি বাড়ি কিনবো, এই সময়টা কিন্তু আপনার বাড়ি, ঘর, জমি জমা ক্রয় করার পক্ষে ভালো সময়, যথেষ্ট ভালো সময়। পঞ্চম স্থান, এখান থেকে মূলত শিক্ষা এবং সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। এটা হচ্ছে ধনু রাশি, এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি বসে আছেন দশমে এবং মঙ্গলের সাথে জুটি বেঁধে বসে আছেন। যাই হোক, এখান থেকে যেহেতু বৃহস্পতি এর অধিপতি এবং তিনি ভালো জুটি পেয়েছেন, গুরু শিষ্যের জুটি হয়েছে, সেক্ষেত্রে আপনারা মোটামুটি সন্তান এবং শিক্ষাক্ষেত্রে এগাতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ রিপু, ঋণ, শত্রু, মালি, মোকদ্দমা ইত্যাদি বোঝায়। এর অধিপতি অলরেডি শনিদেব, তিনি কিন্তু তার আনন্দময় গৃহ যেটাকে বলা হয় কুম্ভে আছেন, বক্রী অবস্থায় আছেন। সুতরাং বক্রী মানে তার পূর্বের ঘরের ফলটা দেবেন তিনি এই ঘরের ফল দিচ্ছেন। যেহেতু তিনি ওই ঘর থেকে অবস্থান করে এই ঘরের ফল দিচ্ছেন, সুতরাং আপনার শত্রু বিজয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঋণ কিছুটা হলেও কমবে, ঋণ কমার সম্ভাবনা আছে। যারা দীর্ঘদিন ঋণ নেওয়ার চেষ্টা করছেন, তারা ঋণ পেলেও পেতে পারেন, যোগাযোগ করতে হবে আপনাকে, সম্ভাবনা তৈরি হয়েছে। শত্রুতা দমন হবে, এটুকু নিশ্চিত। আর রোগ ব্যাধি থেকেও বেশ কিছুটা উপশমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সপ্তম স্থানে শনি বক্রী অবস্থায় আছেন, সেক্ষেত্রে বিবাহ, ব্যবসা ইত্যাদি বিচার করা হয় এইখান থেকে। তো কি কি ব্যবসা হবে না হবে সেগুলো আমি বলে দিচ্ছি পরে পরে। যাই হোক, লোহা, তেল, টেকনোলজি, যেহেতু মঙ্গল ওখানে বসে আছেন ভালো জায়গায়, জমি জাতীয় ব্যবসা, ল্যান্ড জাতীয় ব্যবসা, ইলেকট্রিক জাতীয় ব্যবসা ইত্যাদি যে সব ব্যবসা আছে, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা বাড়ান। স্ত্রীকে কটু কথা বলবেন না, উগ্র কথা বলবেন না, কারণ আপনি যেহেতু সিংহ রাশির জাতক, সেক্ষেত্রে আপনার উগ্রতা থাকার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনাকে একটু সংযত হয়ে থাকা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং দাম্পত্য কলহ তৈরি হলেও আপনি চেষ্টা করবেন যাতে এটাকে
একটু প্রশমিত করে নেওয়া যায়। অর্থাৎ আপনাকে প্রথমেই বলেছি আপনার আচরণটাকে একটু সংযত করতে হবে, বাক সংযত করতে হবে। সিংহ রাশি সাপেক্ষে অষ্টমে রাহু একটু দূরবর্তী যাত্রা কিছু পরিবর্তন সূচিত করে। রাহু ভালো নক্ষত্র পেয়েছে, সুতরাং আপনার কর্মের প্রয়োজনে হোক বা অন্যান্য কারণে হোক একটু দূরযাত্রার সম্ভাবনা দেখাচ্ছে এবং দূরযাত্রাও হতে পারে। তো দূরযাত্রার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। আপনার ডকুমেন্টসগুলো দূরযাত্রার ক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু নিতে ভুলবেন না। এটা একটা ভালো বিষয়। অনেক সময় তাড়াহুড়োতে ভুলে যাওয়া হয়, কারণ রাহু যেখানে আছে দূরযাত্রা করাবে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ভুলভ্রান্তি তৈরি করে ফেলে। সেক্ষেত্রটা একটু সাবধান থাকা বাঞ্ছনীয়। নবম স্থান আমরা বিচার করি, ওখান থেকে মূলত ভাগ্য। নবম স্থান ভাগ্য, নবম অধিপতি মেষ রাশি, এটা এর অধিপতি মঙ্গল। মঙ্গল দশমে বৃহস্পতির সাথে যুক্ত অবস্থায় বসে আছেন। তো মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত থাকবেন, তারপরে তিনি চলে আসবেন একাদশে। একাদশে এলেও কোনো ক্ষতি নেই, সেটা আরও ভালো লাভদায়ক জায়গায় আসবেন। যাই হোক, মঙ্গল মোটামুটি ভাগ্য একটা সঙ্গ দেবে, ভাগ্য সঙ্গ দেবে। প্রপার্টি, যানবাহন ইত্যাদি কিনতে পারেন। কর্মপ্রাপ্তিরও একটা সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রটাকে কাজে লাগান। যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কোনো কর্মে যুক্ত হওয়ার, সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা পাচ্ছেন না, তারা কিন্তু চেষ্টা করে যান। এই সময়টা কিন্তু আপনার উপযোগী সময়। এই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর বড় ধরনের কোনো ডিলও হতে পারে, কোনো ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের ডিলও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এগাতে হবে। দেখুন, গ্রহ একটা যোগ তৈরি করে, করার দায়িত্বটা আপনার, এগানোর দায়িত্বটা আপনার। আপনি যদি সচেষ্ট হন এই ফলগুলো পেতে পারেন। তারপরে হচ্ছে দশম, এখান থেকে কর্মবিচার করা হয়, যেখানে বললাম আপনাদের যে কর্মপ্রাপ্তি যোগ। আর ভাগ্যপতি যেহেতু কর্মে গেছে এবং বৃহস্পতির মতো গ্রহ বসে আছে, যদিও বৃহস্পতি খুব একটা ভালো নক্ষত্র পাচ্ছেন না, তথাপি বৃহস্পতির মতো শুভগ্রহের সাথে মঙ্গল বসে আছেন, গুরু শিষ্যের জুটি, যার জন্য বললাম যে মোটামুটি একটা কর্মপ্রাপ্তি যোগ আছে, কর্মের উন্নতি যোগ আছে, প্রমোশন যোগ আছে, এগুলো আছে। আর যেহেতু রাহু অষ্টমে আছে, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফার সূচিত করে, এই যে দূরে যাওয়ার কথাটা বললাম, সেখানে ট্রান্সফার সূচিত করে হয়তো আপনাকে কোনো কাজের তাগিদে বাইরে যেতেও হতে পারে বা দূরবর্তী স্থানে যেতে হতে পারে। এটা একটা বিষয়। 26শে আগস্টের পর মঙ্গল লাভ স্থানে চলে আসবেন। তো লাভ স্থানে এলে সেখান থেকে একটা মোটামুটি সুফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রও ভালো যাবে, উপার্জন হবে, ব্যবসা ক্ষেত্র ভালো যাবে, সব কিছু। তাইলে বর্তমান ওভারঅল একটা আলোচনায় দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে শরীরের দিকে বর্তমান নজর দেন। 16 তারিখের পর শরীরের একটু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু শারীরিক সমস্যা অবশ্যই থাকবে, সেগুলো থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে 16 তারিখ পর্যন্ত। তারপর দেখবেন নিশ্চিত আপনারা একটা ভালো ফল পাবেন। দ্বাদশ প্রতি চন্দ্র 2.5 দিন করে, 2.5 দিনও নয়, 54 ঘন্টা প্রায় এরকম সময় এক একটি রাশিতে অবস্থান করেন। তার নিয়ে বিশদ আমরা খুব একটা আলোচনা করতে যাই নাই, এই কারণে 2.5 দিন তিনি থাকেন, তারপর চেঞ্জ হয়ে যান। 2-2.5 দিনের ক্ষেত্রে একটা মোটিভেশন তার চেঞ্জ যেহেতু হয়, গতি চেঞ্জ হয় বা রাশি চেঞ্জ করেন, সেক্ষেত্রে 2-1 দিন করে সুফল কুফল মিলিয়ে পাওয়া যায়। তাই চন্দ্র নিয়ে বিশেষ কিছু আলোচনা করা হয় না। এবারে প্রশ্নটা হচ্ছে কিছু কিছু দৃষ্টিও বিচার করা হয়। দৃষ্টি সেরকমভাবে বক্র দৃষ্টি কারো থাকে, যেরকম রাহু বক্র দৃষ্টি দেন, তিনি সবসময় উল্টো পথে হাঁটেন। সমস্ত গ্রহ এক পথে হাঁটেন, রাহু উল্টো পথে হাঁটেন। সুতরাং সার্বিক আকারে দেখা যাচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি ভালো। আমি মূলত মানুষের যেগুলো প্রয়োজন, শরীর স্বাস্থ্যটা প্রয়োজন আছে, ধন সম্পদ নিয়ে প্রয়োজন আছে, শিক্ষা স্বাস্থ্য সন্তান নিয়ে জানার দরকার আছে, একটু রিপুরিন শত্রুতা নিয়ে জানার দরকার আছে, ভাগ্য কিভাবে চলবে সেটারও একটা ব্যাপার, কর্ম উপার্জন, এর উপর একটা ছোট্ট করে আমি বলার চেষ্টা করি
যাতে কম সময়ে আপনার এই জিনিসটা বুঝতে পারেন, সেটা মূলত আপনাদের একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 16 তারিখ পর্যন্ত আপনারা একটা কাজ করুন, যেহেতু রবি দ্বাদশে আছেন, সেই ক্ষেত্রে আপনাদের বলবো রবিকে সন্তুষ্ট করুন। রবিকে সন্তুষ্ট করার জন্য আপনারা একটা কাজ করবেন, চান করার সময় যদি পারেন তামার পাত্রে জল নেবেন, একটা জবা বা লাল ফুল দিয়ে সূর্যকে একটু অর্ঘ্য দেন। যদি মন্ত্র পাঠ করে অর্ঘ্য দিতে পারেন সবচেয়ে ভালো হয়। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথের অনুকম্পায় ইমাং ভক্তা গৃহান আর গদিভাবকরম, অথবা নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসী জগৎ সবিত্রে সূচৈ সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘম শ্রী সূর্যায় নম। তারপর প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধান্তারিং সর্বপাপঘ্নম পরণতুষ্মি দিবাকরম। প্রণাম করবেন, তাতে কিন্তু সুফল পাবেন, কারণ তিনি রাশিতেও থাকলে তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, সার্বিক আলোচনায় দেখলাম যে মোটামুটি খুব একটা খারাপ দেখছি না আপাতত। যেহেতু অষ্টমে রাহু বসে আছেন, আপনারা পারলে একটু রাহুকে সন্তুষ্ট করবেন। আর রাহুকে সন্তুষ্ট করার জন্য আমার এই চ্যানেলে দেখবেন রাহু গ্রহকে সন্তুষ্ট করার জন্য কবচ পাঠ করা আছে, আপনারা পাঠ করতে পারেন, অথবা ওই কবচটি শ্রবণ করতে পারেন। কারণ অষ্টম স্থানটা মারক স্থান, যদিও পাপগ্রহগুলো পাপস্থান থেকে ভালো ফল দেন, তথাপি তার নিজস্ব চরিত্র অনুসারে কিছু কিছু ক্ষেত্রে তিনি কিন্তু খারাপ ফল দেবেন। তাকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন আছে। আর পারেন যদি আপনারা একটু নবগ্রহ কবচ পাঠ করা আছে আমারই এই চ্যানেলে গোস্বামী অ্যাস্ট্রোলজি, আপনি একটু সার্চ করবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কবচ দেওয়া আছে। দেখুন, গ্রহগুলো তো অনবরত ঘুরছে, কোন সময় কোন গ্রহটি খারাপ হবে সেক্ষেত্রে আপনি হয়তো আমার এই কথাগুলোকে শোনেন, দেখার চেষ্টা করেন। আমি বলবো যে এই গ্রহটি আপনার খারাপ, এই মুহূর্তে আপনি এর কবচটি শ্রবণ করুন বা স্তোত্র শ্রবণ করুন ইত্যাদি বলবো। সেটা কিন্তু আমারই দেওয়া আছে ভিডিওতে, আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন। অন্তত সারাদিনে 2 বার শ্রবণ করুন, দেখবেন অনেক উপকৃত হবেন। এছাড়া বীজ মন্ত্রও আছে, আপনারা ওখানে ঢুকলে পাবেন সব। সেই বীজ মন্ত্রও যদি আপনি শ্রবণ করেন অবশ্যই অনেকটা আপনার কষ্ট লাঘব হবে, আপনার সমস্যা দূর হবে এবং আপনি উন্নতির মুখ দেখতে পাবেন। এটাই হচ্ছে মূল বক্তব্য। আমি মূল বিষয়গুলো যেগুলো জিস্ট নিয়ে আলোচনা করতে ভালোবাসি, অতিরিক্ত বিষয়ে না করাই ভালো। যাই হোক, যদি আপনাদের কোনো জানার থাকে তাইলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কল নাম্বার উপরে 9609078231, এখানে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তবে হ্যাঁ, সর্বশেষে বলে রাখি, এটা একটা ওভারঅল আলোচনা, সার্বিক আলোচনা যেটা হওয়া উচিত, কিন্তু আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কী অবস্থানে আছেন সেটার উপর কিন্তু বিন্যাস করে এর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আপনাদের যে নিজস্ব জন্মকুণ্ডলী আছে কোনো ভালো জ্যোতিষ দিয়ে বিচার করিয়ে নেবেন, দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফল কতটা পাবেন আপনি। যাই হোক, এটা একটা ফল অবশ্যই, যা বললাম কিঞ্চিত হলেও অবশ্যই পাবেন। আর নিজস্ব হরস্কোপটা যদি বিচার করিয়ে নেন তাতে বুঝতে পারবেন আরও কতটা সুফল পাবেন, কতটা পাচ্ছেন না, তারও কারণ কি সব বুঝতে পারবেন। যাই হোক, যে গ্রহগুলি মনে হবে এই গ্রহগুলির কারণে আপনি সুফল পাচ্ছেন না, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগুলি খারাপ অবস্থায় আছে, আমি অনুরোধ করব আপনাদের, যদি পারেন আপনারা কোনো ভালো জ্যোতিষ দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করুন। যদি নাও পারেন তাইলে বলবো যে ও স্তোত্র, কবচ ইত্যাদি আমার চ্যানেলে পাঠ করা আছে, ওগুলোকে যদি শ্রবণ করেন তাতেও আপনি উপকৃত হবেন। কারণ কীর্তন যিনি করেন তিনিও কিন্তু পুণ্য সঞ্চয় করেন, যিনি শোনেন তিনিও পুণ্য সঞ্চয় করেন। সুতরাং আপনি যদি ওই কবচগুলো শ্রবণও করেন তাতেও কিঞ্চিত যে গ্রহগুলি আপনার বিরুদ্ধাচারণ করছে বা আপনার উন্নতি বা অন্যান্য যাই খারাপ দিকগুলোকে তৈরি করছে, তারা কিন্তু প্রশমিত হলে অলরেডি আপনি কিন্তু উন্নতি করতে পারবেন বা আপনার সময়টা ভালো যাবে। সুতরাং আপনারা সঙ্গে থাকুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমি যেন উৎসাহ পাই। আমি পরবর্তী ক্ষেত্রে একটু ডিটেলসে আরও যাব,
একটু আগস্ট মাসটা ঢুকে গেছে তো এখনও অনেক রাশির বিচার করা হয়নি, বলা হয়নি, সেই জন্য আমি ছোট্ট ছোট্ট আকারে আপনাদের সামনে নিয়ে আসছি। পরবর্তী ক্ষেত্রে আর একটু বিশদভাবে আনার চেষ্টা করব। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার, সবাই ভালো থাকুন।